শিলিগুড়িতে প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার মুহূর্তটা একেবারে শিহরণ জাগানোর মতো। আমি এর আগে কোনো প্রধানমন্ত্রীকে নিজের চোখে দেখিনি। তারপর প্রধানমন্ত্রী এলেন। শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে বললেন ইনি হচ্ছেন এক্স জাস্টিস গঙ্গোপাধ্যায়। তখন প্রধানমন্ত্রী আমার প্রতি আগ্রহ দেখিয়ে নমস্কার করলেন। কি চওড়া রেস্ট ভদ্রলোকের! উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এলোমেলো জায়গার প্রধানমন্ত্রী নন। নরেন্দ্র মোদী কিন্তু পা ছুঁয়ে প্রণাম নেননি। আজ তাক বাংলা এসে প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 9 মার্চের ঘটনার কথা তিনি বললেন। শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা ছিল, আর সেই মঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝের আসনে ছিলেন সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার পর্বে প্রথমে করজোড়, তারপর হ্যান্ডশেক এবং শেষে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে তিনি প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে কপালে ছোঁয়ানোর চেষ্টা করলেন। শোনাই আপনাদের কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যখন আপনি শিলিগুড়ি গেলেন এবং সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে প্রথম ইন্টারাকশনটা কেমন ছিল? একেবারে শিহরণ জাগানোর মতো। প্রধানমন্ত্রী, আমি এর আগে কোনো প্রধানমন্ত্রীকে নিজের চোখে দেখিনি। বেশ, ঠিক আছে। তারপর প্রধানমন্ত্রী এলেন, সকলের সঙ্গে ওই হাত জোর করে নমস্কার করা যেরকম হলো। তারপর শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে বললেন যে ওই হচ্ছেন জাস্টিস গঙ্গোপাধ্যায়, এক্স জাস্টিস গঙ্গোপাধ্যায়, উনি বসে আছেন। তখন আমি দেখলাম প্রধানমন্ত্রী কিছুটা আগ্রহ দেখি আমার দিকে তাকালেন, নমস্কার করলাম। তারপর একটা হ্যান্ডশেক হলো, সেকেন্ড হলো, যেটা খুব ভাইরাল হয়েছে। আমি ওনার এই চড়া রিস্ট ভদ্রলোকের, তো সেকেন্ড হলো। আমি মধ্যবিত্ত বাঙালি যা করে, একজন গুরুজনকে, একজন প্রতিষ্ঠিত মানুষকে ভারতের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এলোমেলো জায়গার প্রধানমন্ত্রী নয়, ঠিক আছে। তাহলেও যিনি যেখানকারই প্রধানমন্ত্রী তাকে একটা উপযুক্ত শ্রদ্ধা জানানো দরকার। আমি সেইভাবে শ্রদ্ধা জানালাম। এখানে একটা জিনিস জেনে রেখে দিন, নরেন্দ্র মোদী কিন্তু পা ছুঁয়ে প্রণাম নেন না। সেটা আমরা দেখেওছি, অনেক সময় দেখেছি, কোনো সময়ই পা ছুঁয়ে প্রণাম নেন না। তো জানালাম, জানানোর পর তারপর উনি ওনার বক্তৃতা দিলেন। চলে যাওয়ার সময় আবারও ব্যাক স্টেজে কি আর সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে? না, উনি তো সময় কোথায়, উনি তার বক্তৃতার মধ্যেই বললেন যে আমি এতে ছিলাম, সিকিমে ছিলাম, সেখান থেকে এখানে এলাম, এখানে কয়েকটা করে আবার ওই শিলিগুড়িতে এলাম, এখন আমি চলে যাব কাশী, বিশ্বনাথ ধামে যাব। সেদিন ওই চলছিল। সত্যরূদ্ধ একজন ব্যক্তি, একজন রাজনৈতিক ব্যক্তি। আমি খুব ব্যক্তিগত স্তরে আপনাকে জিজ্ঞাসা করছি, সেখানে প্রধানমন্ত্রী যেভাবে মাত্র কয়েকদিন আগে ইন্ডিয়া টুডে কনক্লেভে নয়াদিল্লিতে আমাদের 16 তারিখ প্রধানমন্ত্রী নিজে এসেছিলেন, অনেকক্ষণ সময় কাটিয়েছেন, বক্তৃতাও দিয়েছেন। আপনার মানে বিয়ন্ড ওই পার্সোনাল ওইটুকু ইন্টারাকশনের বাদ দিয়ে নরেন্দ্র মোদী যিনি এত ট্রাভেল করছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন এবং 3টে ক্যাম্পেইন অলরেডি পশ্চিমবঙ্গে করে ফেলেছেন নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে, আপনার নিজের পার্সোনাল অ্যাসেসমেন্ট প্রধানমন্ত্রী সম্বন্ধে কীরকম? প্রধানমন্ত্রী সম্বন্ধে আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট যে তিনি অত্যন্ত একজন বিচক্ষণ এবং দৃঢ় মনোভাব সম্পন্ন লিডার। যেরকম লিডার একটা দেশে থাকলে তার ন্যাশনাল পাওয়ার অনেক বেড়ে যায়। ন্যাশনাল পাওয়ার বলে একটা কনসেপ্ট আছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে, আপনি জানেন। যেমন ফায়ার পাওয়ার থাকে, মিলিটারি পাওয়ার থাকে, জনসংখ্যা থাকে, পপুলেশন থাকে, এরিয়া থাকে, ন্যাচারাল রিসোর্সেস থাকে, সব একটা স্টেট পাওয়ার হিসেবে ধরতে গেলে সেরকম সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ পাওয়ার হচ্ছে একজন খুব দৃঢ় ক্ষমতা সম্পন্ন, দৃঢ় মনোভাবের একজন লিডার, ঠিক আছে। তো আমার সেরকম মনে হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার মানুষটাকে অত্যন্ত সৎ মনে হয়েছে, যে উনি গত 10 বছর ধরে এই চালাচ্ছেন, তো একটাও দুর্নীতির অভিযোগ ওঠেনি, ঠিক আছে। এবং আমার মনে হয়েছে উনি যদি তৃতীয়বার ক্ষমতায় আসেন, এবং আমার দৃঢ় বিশ্বাস যে উনিই আসবেন, উনি হয়তো প্রধানমন্ত্রী হবেন, হয়তো বলতে হয় কারণ সব তো আমরা জানি না, তো প্রধানমন্ত্রী হলে ভারতবর্ষকে উপযুক্ত রাস্তায় নিয়ে যাবেন। বেশ, আপনি দুর্নীতির কথা দিয়েই শুরু করেছিলাম। দুর্নীতি তো ওভারঅল লার্জার এই মুহূর্তে থিম, বিশেষ করে আপনার সাথে যখনই আমরা আলোচনায় বসবো, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে সবচেয়ে টপিক্যাল ইস্যু হলো ইলেকটোরাল বন্ড। এবং রাজনৈতিক দলগুলো তারা যখন রাজনীতিতে আসবে বা মানুষের কাছে যাবে, যখন নির্বাচন লড়বে,
তখন তাদের পয়সার প্রয়োজন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ইলেকটোরাল বন্ড স্কিমটা যখন এই সরকার আনে এবং অরুণ জেটলি একজন লিগ্যাল লুমিনারি, তিনিও এটার পেছনে ব্রেন চাইল্ড, এই ওভারঅল জিনিসটা এখন যখন সুপ্রিম কোর্ট বলছেন আনকনস্টিটিউশনাল, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে বলবো, আপনি যদি আপনার লিগ্যাল হ্যাট আরেকবার পড়েন এবং আমাদেরকে জানান যে ইলেকটোরাল বন্ড প্রসঙ্গে আপনি কিভাবে বিষয়টাকে দেখছেন এবং আপনি কি মনে করেন এটার মধ্যে দুর্নীতি জড়িয়ে রয়েছে? সবাই তো তাই বলছে। ধুম করে দুর্নীতি 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 জড়িয়ে আসে এই মন্ত্র জপলে হবে না। এখানে আপনাকে দুর্নীতিটা, যে ইলেকট্রাল বন্ডে যে XYZ তৃণমূলকে চাঁদা দিলেন, বিজেপিকে চাঁদা দিলেন, অন্যান্য পার্টিকে চাঁদা দিলেন, তারা যে কোনো বিশেষ বিপাকে পড়ে চাঁদাটা দিয়ে সেই বিপাক থেকে উদ্ধার পেয়েছেন, এইটা আপনাকে আগে এস্টাবলিশ করতে হবে। বেশ, আইনজীবী সত্তা থেকে এবং বিচারপতি সত্তা থেকে আমি বলছি, প্রাক্তন বিচারপতি সত্তা থেকে আমি বলছি, এইটা যতক্ষণ না প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ দুর্নীতি 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 কথাটা বলা যায় না। বেশ। দ্বিতীয় কথা হচ্ছে যে এই টাকাটা এসছে একটা চ্যানেলের মাধ্যমে, কালো টাকা আসেনি। কালো টাকা তো আসেনি। এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টাকা কোথায় উধাও হয়ে গেল, নাগরওয়ালা হত্যা, আপনি তো জানেন নাগরওয়ালার অস্বাভাবিক মৃত্যু জেলের মধ্যে ইন্দিরা গান্ধীর সময়, এসব স্ক্যাম তো হয়নি। একটা রুল তৈরি করা হয়েছিল, সেটা সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে এটা আরো ট্রান্সপারেন্ট হওয়া দরকার। এসেনশিয়ালি ব্ল্যাক মানি নয়, ব্ল্যাক মানি হবে কি হবে না সেটা পরের কথা, যে টাকাটা যে দিল প্রসেসটা ব্যাংকিং চ্যানেলের মধ্যে দিয়ে, হ্যাঁ ব্যাংকিং চ্যানেলের মধ্যে দিয়ে, এবং এইভাবে টাকাটা এলো। ঠিক আছে, এইবার কেউ যদি অভিযোগ করেন যে এটা, মানে রাহুল গান্ধী অভিযোগ করছেন এটা রাহুল গান্ধী কথা, কে রাহুল গান্ধী? কোন আন্দোলন করে এখানে এসছেন? ওপর থেকে নেমে এসছেন, তার ঠাকুরদা কি সব ছিল, মায়ের বাবা কি ছিল, বাবার ঠাকুমা, বাবার তো ভারত জোড়ো যাত্রা করেছেন, কাশ্মীর টু কন্যাকুমারী, পয়সা থাকলে অনেক যাত্রা করা যায়। তার পয়সাটা কোথেকে আসে বলুন তো? রাহুল গান্ধী এই কৈফিয়তটা দিন না যে কংগ্রেস পরিবারের, কংগ্রেস নেহেরু ফ্যামিলির এই টাকাটা কোথেকে আসে। আমি তো আজকে স্পষ্ট জানতে চাই, আপনার দর্শকদের কাছে আমি বলবো যে আইএনএ সুভাষচন্দ্র বোসের, আজাদ হিন্দ ফৌজের অত হাজার কোটি টাকা কোথায় গেল, তার কৈফিয়ত নেহেরু ফ্যামিলিকে দিতে হবে। কিন্তু আপনাকে যদি প্রত্যুত্তরে, আপনি রাজনীতির ময়দানে নেমেছেন, যদি বলা হয় যে 6,000 কোটি টাকা বিজেপি ইলেকট্রাল বন্ড থেকে তুলেছে, তাতে কি হয়েছে? তার তো হিসেব আসবে, দেখে নেবেন আপনারা, আমরা সবাই দেখব। যদি সুপ্রিম কোর্ট সেই হিসেব আনতে পারে, আশা করি আনতে পারবে, সুপ্রিম কোর্টের অপার ক্ষমতা দেওয়া আছে কনস্টিটিউশনে, তাকে আমি সমর্থনই করি। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট পৃথিবীর অন্যতম ক্ষমতাশালী সুপ্রিম কোর্ট। ঠিক আছে, আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।